সুন্দরবনের বুকের ভেতরে এমন একটি গ্রাম রয়েছে যেখানে প্রকৃতি আর বিপদ দুটোই পাশাপাশি বাস করে। আজ আমরা এসেছি উত্তর ২৪ পরগনার একদম শেষ গ্রাম, যার পরেই শুরু বাঘের জঙ্গল। এই গ্রামের মাঝখান থেকে বয়ে গেছে ছোট্ট একটি নদী, যেটি মিশেছে রায়মঙ্গলের বিশাল জলরাশিতে। কানপার্শি, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কানপার্শি ফল। নদীর শান্ত ঢেউ আর জঙ্গলের নিস্তব্ধতা যতটা সুন্দর, ঠিক ততটাই রহস্যময়। কারণ কখন কোথা থেকে প্রকৃতির সবচেয়ে শক্তিশালী শিকারী বেরিয়ে আসবে তা কেউ জানে না। বাঘে মেরে দিয়েছে? হ্যাঁ, বাঘে রাত্রি মাছ ধরতে দিয়ে জঙ্গলে বাঘের ক্ষতি করতে জামাই। আচ্ছা আচ্ছা, আপনার জামাই, আপনার মেয়ের বর জামাই? হ্যাঁ হ্যাঁ। কতদিন আগে ঘটনা? এই তো ৫০০। এইরকম মই দিয়ে উঠতে হয় ঘরে? তবুও এখানকার মানুষ থেমে থাকেন না। নদীতে মাছ ধরেন, জমিতে চাষ করেন, জঙ্গলের আশেপাশে জীবন গড়ে তোলেন। প্রতিটি দিন তাদের কাছে নতুন সংগ্রাম, নতুন সাহসের গল্প। আর এই সাহসের সঙ্গে জড়িয়ে আছে তাদের অটুট বিশ্বাস, বনবিবির আশীর্বাদ। তো ওরকম বনবিবি আপনাদের মায়ের মতোই? হ্যাঁ। আচ্ছা। মা, তুমি আমাদের সন্তানের যেন ক্ষয়ক্ষতি না হয়, বিসমি আল্লাহ বলে পাহাড় দিলাম, মার কাছে দোয়া রাখলাম, মা তুমি দোয়া করো আমাদের ভালো কাজ যেন হয়। পুরো সুন্দরবন অঞ্চল জুড়ে, সে ভারতবর্ষ হোক বা বাংলাদেশ, হ্যাঁ হ্যাঁ, পুরো সুন্দরবন অঞ্চল জুড়ে বনবিবি বেশ ভালোই প্রচলিত রয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই বিশ্বাসই সুন্দরবনের মানুষকে শক্তি জুগিয়ে এসেছে। যখন তারা জীবিকা টানে প্রকৃতির সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে, তখনই তারা স্মরণ করেছে এই দেবীকে। এই নিচে যে হাইটে আসলেন, এখানে কাদা কতটা রয়েছে? এইটুকুই কাদা রয়েছে? এই কাদা। কখন গেছিলেন মাছ ধরতে? চলুন আজ ঘুরে দেখি সুন্দরবনের এই অপরূপ সুন্দর অবিশ্বাস্য গ্রাম। এই অংশটা দেখুন, কতগুলো নৌকো দাঁড় করানো রয়েছে। এটা হয়তো নতুন নৌকো, আলকাতরা দিয়ে এরকম শুকাতে দাঁড় করিয়ে রেখেছে। আর এখানে মোটামুটি জোয়ার হলে এখানে জল ওঠে না, ওর জন্য এই অংশটায় নৌকাগুলো রেখেছে। আর জোয়ার হলে এই অংশগুলো জল উঠে যায়। আরও একটা নৌকো আমি আপনাদের দেখাচ্ছি, সুন্দরবন ট্যুরের নৌকো যেগুলো, সেই সুন্দরবন ট্যুরের নৌকো এই বোটে বা এখানে যে ঝিঙেখালি বিট আছে সেই বিটে ঘুরতে আসে। এই দেখুন আমার সামনে দিয়ে যেটা যাচ্ছে সেটা সুন্দরবন ট্যুরের নৌকো। আর সুন্দরবনের ইলিশ উৎসব শুরু হয়েছে, ওর জন্যে বেশ ভালোই ভিড় সুন্দরবনে জমে উঠেছে। দেখুন সব এদিক থেকে আসে, এদিক থেকে এসে এই কুড়েখালি নদী দিয়েই আসে। আর যখন জোয়ার শুরু হয় তখন এই নদী দিয়ে আসতে পারে। ভাটা হলে এই নদীর ওই দিকটা এত সরু, ওর জন্য ঢুকতে পারে না। দেখুন এইখান থেকে এসে যাবে ঝিঙেখালি বিটে, আবার ওরা দেখে এদিক থেকে চলে যাবে, তার কারণ এদিকে আর কিছু নেই, এদিকে পুরোপুরি বাংলাদেশের দিকে। আর দেখুন কত নৌকো এখানে সাজানো রয়েছে, সাজানো বলতে এইরকমভাবে রেখে দিয়েছে। আর এই নৌকোগুলো নামানোর যে প্রক্রিয়া সেটা দেখলে আরও ভালো লাগবে, তবে যারা নামায় তাদের বেশ কষ্ট হয়। দারুণ মনোরম প্রাকৃতিক সৌন্দর্য এখানে। এই দেখুন নিচ থেকে কতটা উঁচুতে রাস্তা, তবুও যেভাবে ভাঙছে এদিকে, এই রাস্তাও মোটামুটি ১-২ বছর পরে কী অবস্থা হবে সেটাও মুশকিল বলা। আর বাড়িগুলো অনেক নিচুতে, আর নদীর পাশের বাঁধ কাম রাস্তা একই হয় সুন্দরবনে। আমরা সুন্দরবনের এই অঞ্চলে ঘুরছি, আর দেখুন এই নদীর ভাঙনে এই যে পুরো বিল্ডিংটা ভেঙে গেছে। আমি এখানে এখন দাঁড়িয়ে আছি, আমিও কিন্তু রিস্কে দাঁড়িয়ে আছি, যে কোনো মুহূর্তে আমার ওপর ভেঙে পড়তে পারে। এই অংশটা পুরো এখানে ভেঙে গেছে, নিচেও ভেঙে গেছে, পুরো একই রকম এখানে, আর যে কোনো মুহূর্তে আমার ওপর ভেঙে পড়তে পারে। ওর জন্য আমি এখান থেকে আগে সরে যাই। দেখুন বাদবাকি অংশটা ভেঙে পুরো হেলে গেছে এদিকে। কীভাবে ভাঙন সব কিছু গ্রাস করে নিচ্ছে সুন্দরবনের নদীর পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। আমি সুন্দরবনের যে অঞ্চল দিয়ে হাঁটছি সেটা উত্তর ২৪ পরগনার কালীতলা গ্রাম। তবে সারা পশ্চিমবঙ্গের মধ্যে সাক্ষরতার হার যদি ৭৬% হয়, তবে এই কালীতলায় সাক্ষরতার হার কিন্তু ৭৯%। এটা কিন্তু বেশ লক্ষ্য করার মতো বিষয়। সুন্দরবনের এই দ্বীপে সাক্ষরতার হার বেশ ভালো। আর এই দ্বীপের মোটামুটি পরিবারের সংখ্যা ১৭০০, আর মানুষের সংখ্যা বা জনবসতি ৬৬০০ সামথিং, এইরকমই জনবসতি। আর দেখুন এই নৌকোর অবস্থাটা দেখুন, হয়তো মেরামত করার জন্য এখানে রেখেছে। আর ওরা এগুলো কি কেওড়া ফল?
দেখি একটা দাও। টক টক লাগবে? হালকা টক, এখনো সেভাবে হয়নি। আরও বড় হবে নাকি এর থেকে? হ্যাঁ, এর থেকে বড় হয়। দুটো? একটা নিতে নেই নাকি? না 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 না, থাক, দুটো থাকবে। আচ্ছা, তোমাদের এইখানে ওই পাশে তো পুরো ঘেরা বাঘের জঙ্গল, বাঘ ঠাক চলে আসে নাকি? এদিকে আসে মাঝে মাঝে, ওই নেট খুঁজছি। নেটের ওখান থেকে ওই পাশে আসে? বাঘের আক্রমণের দিকে হয় নাকি? তেমন একটা হয় না, আগে হতো না। আগে হতো, এখন হয় না? না, এখন তেমন একটা হয় না। আর কখন হয় হলে? শীতকালের দিকে না এমনি সময়? শীতকালের দিকে জালের সাইডে আসে হাঁটতে হাঁটতে, কিন্তু দু এক সময় আসে এদিকে, ওই 4 নম্বরের ওই লাইনটা বেরোয় জালের বাইরে। 4 নম্বর ওইডালিতে আগের দিন গেছিলাম শামশেরনগরে, দেখেছিলাম যে হরিণও বেরিয়ে রয়েছে। এদিকে হরিণ টরিণ দেখা যায় না? মাঝে মাঝে বেরোয় জালের সাইডে ওইখানে। যারা সাইডে বেরোয় দেখা যায় এখান থেকে। হুম, আর পর্যটকের মানে আনাগোনা কেমন থাকে এখানে? ভালো, শীতকালে বেশি। শীতকালে বেশি থাকে। তোমরা স্কুলে পড়ো? হুম, কোন ক্লাস? 12। 12-এ? এই স্কুলে? না, গোবিন্দঘাট হাই স্কুল। গোবিন্দকাঠি মানে ডে স্কুল হচ্ছে না মর্নিং? Morning। মর্নিং হচ্ছে। সে যাই হোক, তোমাদের এই দ্বীপে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার হচ্ছে 76%, তোমাদের এই দ্বীপে 79%। মানে বেশ ভালোই শিক্ষিত আছে এই দ্বীপে, শিক্ষিত মানুষজন রয়েছে। তবে দুলদুলির ওখানকার যদি ব্রিজ হয়ে যায় তোমাদেরটা বেশ ভালো হবে, হ্যাঁ ভালো যোগাযোগ ব্যবস্থা হবে। ঠিক আছে, মাছ টাছ হচ্ছে ওদিকে কেউ? হ্যাঁ, মাছ সকালে এসেছিলো ধরে। সকালে ধরে এসেছিল? হ্যাঁ, এখন গেলে পাওয়া যাবে মাছ কাঁকড়া? এখন গেলে কাঁকড়া হয়তো পাওয়া যাবে না, কিন্তু মাছটা বাজার হলে হতে পারে না বিকালে। বিকালে বাজার বলতে এইটা কালীতলা বাজার? কালীতলা বাজার বিকালে। যোগেশগঞ্জ বাজারও তো রয়েছে। হুম, ঠিক আছে, তো ওদের কাছে শুনিলাম। আর কেওড়া ফলটা ওদের কাছ থেকে নিলাম, দেখি কেওড়া ফলটা খেয়ে কেমন। বাপরে বাপ, বিশাল টক তো। ওরা বললো টক বেশি হয়নি, তো আমি খাচ্ছি প্রচণ্ড টক, বিশাল টক বিশাল টক। ওরা বলছে টক না, ওদের মানে ওরা আরও টক খায়, এর থেকে আরও বেশি টক খায়, ওর জন্য ওদের কাছে টক না। আমার কাছে ভালোই টক লাগছে। আর দেখুন কি সুন্দর প্রকৃতি এখানে, দারুণ সুন্দর প্রকৃতি। ওখানে ছোট্ট একটা নৌকায় করে কতজন মিলে ঘুরছে ওখানে, দেখুন। আকাশ মেঘলা করে এসেছে, বৃষ্টি আসতে পারে। বৃষ্টি আসলে আমাদের যে কোনো একটা বাড়িতে বা যে কোনো একটা জায়গায় আশ্রয় নিতে হবে। আর দেখুন কুড়েখালি নদীটা এরকমভাবে ঘুরে গেছে, ঘুরে গিয়ে ওইখানে মিশেছে রায়মঙ্গলের সাথে। মানে একদিকে রায়মঙ্গলের সাথে গিয়ে মিশেছে, আরেকদিকে গিয়ে মিশেছে, এই দিকে গিয়ে এসে মিশেছে শামশেরনগরে কালিন্দী নদীর সাথে, যার ওপাশেই বাংলাদেশ। আর এপাশে দেখুন, একটা কথা বারে বারে বলছি, একটাই কারণ, প্রাকৃতিক দৃশ্য দারুণ সুন্দর লাগছে। তাই সুন্দরবনের এইরকম প্রকৃতি আপনাদের দেখতে কেমন লাগে এটা কমেন্ট করে আমাকে জানাবেন, অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্টে, যে সুন্দরবনের এরকম প্রকৃতি আপনাদের দেখতে কেমন লাগে। আর সুন্দরবনের এমন কিছু জায়গা জানা আছে কিনা আপনাদের যেখানকার এরকম দৃশ্য আপনাদের দেখার ইচ্ছে রয়েছে, সেটাও কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো সেই জায়গাগুলো এক্সপ্লোর করার। তো দেখুন আমরা সামনের দিকে এগোই। আমি হেঁটে যাচ্ছি সুন্দরবনের শেষ দ্বীপের একটা গ্রামের পাশ দিয়ে। এরপরে সুন্দরবনের গভীর জঙ্গল, তার ওপাশেই বাংলাদেশ, গভীর জঙ্গলের পরেই আর আরও দুজন যাচ্ছে ওইদিকে নৌকায় করে, দেখুন। আর এই অংশটায় জোয়ারের সময় পুরো জল উঠে থাকে, এখন প্রচুর কাঁকড়া দেখা যাচ্ছে। তবে ওই যে চিটে কাঁকড়া বা ছোট ছোট কাঁকড়া এদিকে বেশ ভালোই হয়। আর এই বাড়িগুলো এই পাশে অনেকটা নিচুতে এইরকমভাবে সিঁড়ি দিয়ে উঠে আসতে হবে। এর একটা কারণ হতে পারে এত নিচুতে বাড়ি, জায়গা নিচেই ছিল, এই জায়গাটায় বাদ দেওয়ার জন্যে মাটি ফেলে তারপর রাস্তা করেছে, ওর জন্য বাড়িগুলো নিচুতে এটা হতে পারে, এটাই জেনারেলি স্বাভাবিক। আর এর ফলে যে হাওয়া হয়, হাওয়াগুলো চালের উপর দিয়ে চলে যায়, চালে খুব একটা বাধা পায় না যেগুলো নিচু বাড়ি রয়েছে। আমরা এই পথ দিয়ে হাঁটছি, দারুণ মনোরম সুন্দর পথ। এই দেখুন মাঝখানে এবার এই অংশটা ঘিরে দিয়ে রেখেছে, ও কোনো একটা কারণ হতে পারে। তবে জোয়ারের সময় পুরোপুরি জল উঠে যায়, ভাটার সময় খালি, এইরকম খালি, ভাটা নামছে এইরকম খালি হয়ে যাচ্ছে। এই দেখুন খড়ের মানে ছাউনি দেওয়া মাটির বাড়ি, দেখুন কি সুন্দর দৃশ্য, এখানকার বাড়ি ঘর, গ্রামের দৃশ্য কতটা মনোরম এবং ভালো লাগছে দেখতে বেশ। এটা পুরো মাটির রাস্তা, তারপর সে পুকুর। এগুলো কি মিষ্টি জলের পুকুর? এটা নোনা জল? আর যখন চলে আসে পাশে আসে না? কোনো দিন আসেনি?
আচ্ছা, তোমাদের এখানে আইলায় কোন অংশটা বেশি ক্ষতি হয়েছিল? 4 নম্বরের ওইদিকে? ওই আইলা স্পট কি ওই দিককে বলা হয়? রাস্তা আবার করা হয়েছে নতুন। এই দিক দিয়ে হেঁটে হেঁটে গেলে সোজা ওই হেমনগরে চলে যাওয়া যাবে, জেটি ঘাট। আচ্ছা আচ্ছা, ওই 10-12 কিলোমিটার হাঁটতে হবে। 5-6 কিলোমিটার হবে। এই দেখুন সুন্দরবনের গ্রামীণ দৃশ্য কতটা সুন্দর। ইনি রান্না করছেন এরকমভাবে বসে। এদিকে হাওয়া, মনে হয় হাওয়া আসছে না, নিচে বেঁধে যাচ্ছে নাকি? হাওয়া আসছে। আর আমি একটা জিনিস দেখাবার জন্য আসছি, মই দিয়ে উঠতে হয় ঘরে। দেখুন এই অঞ্চলের মানুষের সিঁড়ি না, এইরকম এটা দিয়ে রেখেছেন যাতে ক্ষয় না হয়, তাই তো, মাটি ক্ষয় না হয়। আর এইরকম মই দিয়ে উঠতে হয় ঘরে। ও আচ্ছা, এটা কি সরকারি ঘর দিয়েছে না নিজেরা বানিয়েছেন? সরকারি দিয়েছে। আর কি রান্না হচ্ছে আজকে? আচ্ছা, আপনারা যে চিংড়ি মাছ বা অন্য মাছ এগুলো রান্না করেন সব কি এই নদী থেকে ধরে নেন? মাছ কিনতে হয় না তো? বনে যায়? তাহলে বন থেকে কি কাঁকড়া নিয়ে আসে? কাঁকড়া আছে বাড়িতে? এসছে, সবে এসছে। কাঁকড়া আছে? আচ্ছা, তাও কীরকম দাম নেয় এদিকে কাঁকড়া? 400-500 টাকা? সেও সে এ গ্রেড বড় বড় কাঁকড়া? অত না। আগের দিন কুমির বাড়িতে দেখছিলাম ওদের ওই ছিট ছিট না কি আছে না, ওখানে বিক্রি করে, ওখানে দেখলাম 150-200 টাকা করে। ছাট কাঁকড়া, মানে ভালো কাঁকড়ার দাম ভালোই রয়েছে। হ্যাঁ, ঠ্যাং ভাঙা না, এমনি দেখছি সবই তো রয়েছে। আচ্ছা, আপনাদের মনে হয় পুকুরের রান্নার গন্ধে আমার অবস্থা। পুকুরের জলেই স্নান করা নদীর জলেও হয়, তবে নোনা জলে স্নান করলে সমস্যা, ওই জন্য পুকুরের জলেই স্নান করা। দেখুন হাঁসগুলো চড়ে বেড়াচ্ছে কি সুন্দর। এই দেখুন পুকুরের জলেই কাপড় কাচা, বাসন ধোয়া সবই পুকুরের জল। আর পানীয় জলের এখানে ব্যবস্থা কী আছে সেটা আমি শুনবো একবার। এগুলো দেখুন চীনা হাঁস, বড় বড় চীনা হাঁস ওনার সরকারি বাড়ি দিচ্ছে, বেশ ভালো। এইটুকু কি আগের সরকারের সময় হয়েছে? আর এই সরকার এসে সেটা পূর্ণ করে দেবে? বাহ, খুব ভালো। আপনাদের এখানে পানীয় জলের ব্যবস্থা কি আছে? আসে মানে টাইম করে জল আসে? বাহ, এটা খুব ভালো। ঠিক আছে, রান্না করেন, আমরা একটু উঠি। আর এইরকম সিঁড়িটা দেখেই জেনারেলি নিচে নামা। এই দেখুন নৌকাগুলো এখানে রাখা রয়েছে, আর নৌকাগুলোর যেইখানে নৌকা এসছে তার পাশেই কিন্তু এই রকম সরু সরু খাড়ি মতো দেখা যাচ্ছে। খাড়ি না, এগুলো অ্যাকচুয়াল নৌকো এদিক থেকে ঠেলে নিয়ে আসতে এই দাগটা হয়েছে। এখান থেকে এই দুদিকে কাদামাটি, মাঝখান থেকে যে সরু নালির মতো অংশটা, এখান থেকে নৌকো টেনে মূল নদীতে নিয়ে যান জেলেরা বা মাছওয়ারারা। আর এই অঞ্চলের মানুষের বেশিরভাগ কিন্তু জীবিকা মাছ ধরা, কাঁকড়া সংগ্রহ করা, বন থেকে মধু আনা, এগুলোই। দেখুন এই গ্রামে পশুপালন কিন্তু বেশ ভালোই হয়। আর আমরা হেঁটে হেঁটে যেই জায়গাটা চলে এসেছি সেটা হচ্ছে পুরোপুরি রায়মঙ্গল নদীর পাড়। এই গ্রামটা কুড়েখালি আর রায়মঙ্গল নদীর পাশ দিয়ে চলে গেছে। ঠাকুমা ভালো আছেন? ও, এর মাছ শুকো দেবেন নাকি? মাছ ছাছ শুকো দেবেন? মাছ ধরেন না? গেছে? কখন আসবে মাছ ধরে? 4-5টার দিকে। এসে কোথায় সেগুলো বিক্রি করবে? কালীবাড়ি বাজারে? ও আচ্ছা, আপনাদের এখানে একটা কথা জানার ইচ্ছে আছে, আপনাদের এখানে বনবিবির পুজো হয় তো? আর মাছ ধরতে যাওয়ার আগে, মাছ কাঁকড়া ধরতে যাওয়ার আগে সবাই তো বনবিবির পুজো করে যায় না? প্রতিদিন না, মাছ বছরে বছরে পূজা, বছর বছর পুজো করে। আচ্ছা, বনবিবির সম্পর্কে কিছু জানেন, ইতিহাস সম্পর্কে? আমাদের ওই বাবা জানে, যে মার ঘর আছে না একটা, হ্যাঁ, ও জানে। উনি জানেন, উনি পুজো করেন নাকি? আচ্ছা আচ্ছা। আর এখানকার সবাই বেশিরভাগই মাছ টাছই ধরে, মাছ কাঁকড়াই ধরে? মাছ ধরে। আচ্ছা, আমরা একটু সামনে যাই। এটা একটা ঘাট, এটা কি মাছ ধরার ঘাট? আচ্ছা, এটা একটা ঘাট, তবে এই ঘাটটা প্রায় ভগ্ন। আর এইখানে গতবার এখান থেকে পার হয়েছিলাম, এখানে বড় বড় গোসাপ রয়েছে এই ঘাটের নিচে দুটো জায়গায়। সেইখানে গিয়ে দেখব দেখা পাই কিনা তাদের।
এবার দেখুন ওপারেই হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ ফরেস্ট, নেট দিয়ে ঘেরা রয়েছে। তার এপাশেই একটি ছোট্ট গ্রাম, পুরো নেট দিয়ে ঘেরা, এবং একটা দুটো স্তরের নেট নয়, 3-4টে স্তরের নেট দিয়ে ঘেরা। আচ্ছা, এই অংশটা তো পুরোপুরি ভেঙে গেছে। মোটামুটি 7-8 মাস আগে এসেছিলাম, তাও কিছুটা বেঁচে ছিল, এখন পুরোপুরি ভেঙে গেছে। আর এই অংশগুলোই দেখুন, ছাগল অবলীলায় এখানে চলে বেড়াচ্ছে। আর এই কারণেই, নদীতে কুমির তো স্বাভাবিকভাবে আছে, এই কারণেই মাঝে মাঝে নদীর তীরে এরকম ছাগল কুকুর মরা ভাসতে দেখা যায়, এই একটাই কারণ। আর এদিকে ছাগল কুকুর নিয়ে গেলে কেউ টেরও পায় না, কখন টের পায়, মানে কতগুলো রয়েছে, অনেকগুলো থাকে আর কি, একটা দুটো নিয়ে গেলে টের পায় না। আর পরিবেশ দেখুন এখানে, এই অংশটা জলের সময় পুরোপুরি জল উঠে যায়। আর এই অংশটাই কিন্তু স্করপিও বিচ, মানে কাঁকড়া বিছের লেজের মতো, পুরো কাঁকড়া বিছের লেজের মতো। ওর জন্যে গুগলে দেখছিলাম এই অঞ্চলটার নাম হচ্ছে, বা এই অংশটার নাম হচ্ছে স্করপিও বিচ। দেখুন এপাশে নেট দিয়ে দেওয়া হয়েছে যাতে বাঘ ওই পাশ থেকে চলে আসলেও এখান থেকে জেনারেলি না যেতে পারে, কারণ এইখান থেকে যদি লাফ দেয় নিচে অনেকটা নিচু, ওর জন্য এখানেও নেট, নিচেও নেট। তবে এই নেটে বাঘ কত দূর আটকাবে সেটাও একটা বিষয়। তবে আমি যেতে যেতে একটা বাড়িতে এসেছি, বাড়িটা দেখে আমার এত সুন্দর লাগছে, দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবং বাড়ির সামনের ফুটে রয়েছে লাল শালুক ফুল। তবে নামার রাস্তা কি এটা? হ্যাঁ, এটাই তো নামার রাস্তা। এইরকম রাস্তা দিয়ে মানুষ নামেন? দেখি, আমি তো সেই রানিংয়ে চলে যাচ্ছি। দেখুন খুব সুন্দর শালুক ফুল, লাল শালুক ফুল ফুটে রয়েছে এখানে। তবে শালুক ফুলের ওপরে গঙ্গা ফড়িং বসে রয়েছে, দেখুন আবার দারুণ সুন্দর দৃশ্য। পুরো জায়গা, এই জলাশয়টা জুড়ে লাল শালুক। দেখুন উপর থেকে যখন নামছিলাম নিচে একরকম দৃশ্য, আর নিচ থেকে ওঠার সময় আরেক রকম দৃশ্য। পুরো মাটি পুরোটা ভেঙে গেছে, আর একটাই রাস্তা এই পাশে বাড়িতে যাওয়ার। মানুষজন বর্ষাকালে কীভাবে যাবে? বিশাল বাজে অবস্থা হবে তাদের। আর প্রখর রোদ, আজকে সকাল 7টার সময় যা রোদ ছিল সেটাই তেজ, মানে তার কিরণের তেজই হচ্ছে মোটামুটি 11:30-12টার মতো, আর এখন তো 12:30 বাজে। বিশাল গরম লাগছে রোদে। দেখুন আমরা যেখান থেকে হাঁটছি এর এপাশে বেশ কিছুটা চর জেগে উঠেছে ভাটার কারণে, আর আমরা হাঁটছি কিন্তু পুরো বাঁধের ওপর দিয়ে। বাঁধটা এই পর্যন্ত রয়েছে, এই পর্যন্ত একটা বাঁধ নির্মাণ করা হয়েছে এখানে। আর এপাশের রাস্তাটা এখনও পর্যন্ত মাটির রাস্তাই রয়েছে। মানে বর্ষাকালে যদি বৃষ্টি হয় এখন, তবে এই রাস্তায় হাঁটতে গেলে আমাদের যে কী দুরবস্থা হবে তার কথা চিন্তা করে কেমন একটা লাগছে। তবে কিছু করার নেই, প্রখর রোদ, রোদের কিরণ মাথায় নিয়ে আমাদের এই রাস্তা দিয়ে হাঁটতে হবে। দেখুন এপাশে জলাশয়, আর দাদু মাথায় করে, কি দাদু মাথায় মাছ নাকি? মাছ একটু দেখানো যাবে গো? কখন গেছিলেন? সকালে। এগুলো মনে হয় চাটা বেলে নাকি? হ্যাঁ হ্যাঁ। আর এগুলো চিংড়ি মাছ, পয়সা মাছ। এটা মনে হয় গুলে মাছ। হ্যাঁ। এই গুলে মাছ তো দেখাই যায় না এখন, ধরতে পেরেছেন এটা বিশাল ব্যাপার। গুলে মাছ তো ধরাই যায় না। না। আপনার মনে হয়, ও আচ্ছা, মোবাইল রাখার এটা জায়গা? হ্যাঁ, এটা মোবাইল দেখা মাছ ধরতে গেছিলেন নাকি? না, এই জোয়ারে এখন গনগি মাছ ধরতে হবে। আচ্ছা আচ্ছা, ধরেন তাহলে। এই দেখুন এপাশে এই ঠাকুমার পায়ে কাদা, মানে মাছ ধরতে গেছিলেন। আচ্ছা, এখানে কতটা কাদা রয়েছে? এইটুকুই? এই নিচে যে হাইটে আসলেন এখানে কাদা কতটা রয়েছে? এইটুকুই কাদা রয়েছে? এই কাদা। কখন গেছিলেন মাছ ধরতে? মানে এটা বাড়িতে খাওয়ার মাছ, তাই তো? বেচার না? খাবার মাছ, বেচার মাছ। ওই যে বাগদা, একটু বাগদা পোনা আছে, ওই পানিতে যাওয়ানো। ও আচ্ছা আচ্ছা, বাগদার পোনাগুলো ছেড়ে দেবেন, মানে বাগদার পিন যেগুলো পিন ওগুলো বিক্রি হবে, বিক্রি করে দেবেন। এদিকে 1000 কত করে নেয়? ও 1000 টাকা, 150 টাকা। এত কম? মাঝে মাঝে তো 400-500 টাকা উঠে যায়। ভাই যখন মাছ কম হয় তখন এখন একটু বেশি আছে। এই 3 মাস বন্ধ থাকার পরে বেশি আছে। জলকারে এখন মাছ ছাড়া হয়ে গেল না, লাস্ট সিজন পড়ে গেছে। ও, ওই জন্য এত কম দাম। দেখুন 1000 পিস পিন গুনে গুনে, মানে বাগদা মাছের বাচ্চা গুনে গুনে মাত্র 150 টাকা। কত ধরবে? বড় জোর 5000 পিসই ধরুক, তাও জীবনের ঝুঁকি নিয়ে। অবশ্য প্রান্তীয় অঞ্চলে 5000 পিস হয় না, 3-4 হাজার পিস হলে তাদের যে টাকাটা হয় তাতে চলে যায়। আমার ইচ্ছে হচ্ছে একবার নিচে নামার, যেখানে মাছ
ওইখান থেকে বাগদার পিন গুনছে সেগুলো দেখার, কিন্তু নামতে গেলে কীভাবে নামবো সেটা হচ্ছে বিষয়। যদি একবার পিছল খাই পুরো পড়ে যাবো, জামা কাপড় পুরো কাদায় কর্দমাক্ত হয়ে যাবে। আর এই পাশে বাড়িগুলো দেখুন, টিনের বাড়ি, কিছু উপরে অ্যাসবেস্টস দেওয়া, কাঠের বা বেড়ার চাচের বাড়ি, উপরে খড় দিয়ে ছাওয়া বাড়ি, এই ধরনের বাড়ির সংখ্যা এদিকে বেশি। আর এটা হচ্ছে রায়মঙ্গল নদী, আর এটা হেমনগর থানার মধ্যে পড়ে রায়মঙ্গল নদী। এটা কি মাছ না পাতা, পাতা শুকনো পাতা জ্বালানির জন্যে? ও আচ্ছা, এই যে এই জায়গাটা জলাশয়, এটা তো ছোটো জল কেন? চাষের জমি নাকি এটা? ও ওই হাঁস চড়াচ্ছে, রাজহাঁস। ওইখানে এক কাকু মাছ ধরছে, মাছ বাঁচছে। আমি যাওয়ার চেষ্টা করবো ওখানে এবং গিয়ে দেখার চেষ্টা করবো। তবে নিচে নামা যাবে কি? মনে তো হয় নামা যাবে না, কারণ ভালোই কাদা। আচ্ছা, উনি বাগদার মিন বা পিন পাচ্ছেন। আর এইখানকার পরিস্থিতি দেখুন, পরিবেশ দেখুন, একদম রায়মঙ্গল নদীর পাশে এরকম সুন্দর ছায়া ঘেরা বাড়ি। আমি যেখান থেকে আসছি সেখানে রোদ, প্রচণ্ড রোদ, কিন্তু এই দিকটা বেশ ছায়া ঘেরা। এদিকে বাড়ির যে উচ্চতাটা সেটা অনেকটা নিচে, আর এরকম ইটের। তবে বর্ষাকালে পিছল তো খাবে, ওনারা অভ্যস্ত হয়ে গেছেন, ওনারা খাবেন না, আমরা খাবো শিওর। তবু একবার নেমে দেখি চেষ্টা করে। ঠিক আছে, সামনে পা দিয়ে নামতে হচ্ছে, পাটা বাঁকিয়ে। তো এ তো এখানেই শেষ হয়ে গেল। কাকু কি বাগদার পিন কতগুলো হলো? 1-1.5 হয়েছে? আচ্ছা, এইখানে ধরছেন উনি ছোট্ট খাড়িতে। আর দেখুন ওইখান থেকে যে বড় জাহাজটা যাচ্ছে, কার্গো শিপটা যাচ্ছে ভারত বাংলাদেশের, ওইখানটাই মানে ওই জাহাজগুলোতে দুটো পতাকা থাকে, দুটো দেশের, ভারত বাংলাদেশের। কারণ এই একটাই পথ, এই পাশ থেকে ভারত বাংলাদেশের যে জলপথে বাণিজ্য সেটা এই পাশ থেকে হয়। এই যে এই পাশে চলে যাচ্ছে এটা কিন্তু বাংলাদেশের দিকে যাচ্ছে। এইখান থেকে সোজা গিয়ে ওই পাশে বাংলাদেশ, রায়মঙ্গল নদীতে পড়েছে, সেখানে কালিন্দী নদীতে পড়েছে, সেখান থেকে বাংলাদেশ। আর রায়মঙ্গল নদী এখান থেকে চলে গেছে এইদিকে। এপাশে গেলে কুমিরমারি, যেখানে আগের ভিডিওতে যার দৃশ্য আপনারা দেখেছেন, তারও ওই পাশে রয়েছে মরিচছাপির জঙ্গল, আর এপাশে হেমনগর। আর এখান থেকে পরপর কার্গো শিপগুলো এখানে খালি যাচ্ছে। আচ্ছা, ওই দিকের শিপগুলো ভর্তি, কিছু কার্গো শিপ আছে যেগুলো এখানে মাল খালাস করে ওদিকে যাচ্ছে, যেমন এই দুটো আমার সামনে দেখতে পাচ্ছেন। আর ওই দিকে যেগুলো রয়েছে সেগুলো পুরোপুরি ভর্তি, সেগুলো মালপত্র নিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে যাচ্ছে। কাকু কি এইখান থেকেই ধরছেন? এইখান থেকে? ওর জন্য কম, নদীতে গেলে কি একটু বেশি পাওয়া যাবে? আচ্ছা, আর এখানে দেখুন কি আছে লেখা, এখানে ভারতীয় আন্তর্দেশীয় জলমার্গ প্রাধিকরণ। আচ্ছা, ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা কোথায় পড়ছে? সুন্দরবন ওয়াটারওয়েজে পড়ছে, NW 97। আর সিলভার ট্রি পয়েন্ট, এটাই সিলভার ট্রি পয়েন্ট, বন্দর জাহাজ চলাচল জলসড়ক মন্ত্রণালয়। আর এটা পড়ছে হয়তো পারঘুমটির মধ্যে, হ্যাঁ পারঘুমটি। এই গ্রামটার নাম কি পারঘুমটি? পারঘুমটি, আচ্ছা। এই বাড়িটা দেখুন কতটা নিচু, রাস্তা থেকেও নিচু। জেনারেলি হাওয়া আসলে এখান থেকে এর উপর দিয়ে চলে যায়, এটা ক্ষতিগ্রস্ত খুব একটা হবে না। আর এতক্ষণ পর একটা রাস্তা দেখতে পেলাম যেটা একটু চওড়া এবং ইট দিয়ে এরকম বাঁধানো রয়েছে। বাদ বাকি সমস্ত রাস্তায় এখানে মাটির। দেখুন এই একটা রাস্তা দেখতে পেলাম। এই দেখুন এই দাদুর বাড়িতে যাচ্ছি, এরকম কাদা, বৃষ্টি হলে এরকম অবস্থা হয়ে যায়। কতটা কঠিন ওনাদের যাতায়াত, এরকম কঠিন যাতায়াতের মধ্যে দিয়ে ওনাদের দিন যাপন। আর এরকম কাদা, পুরো কর্দমাক্ত পথ। মাছ ধরতে যাচ্ছ নাকি? আচ্ছা। আর এখানে দুই দিকে মশারির জাল দেওয়া, যাতে করে জল বেশি হলে মাছ এদিক থেকে এদিকে না যেতে পারে, এই কারণে মশারির জালগুলো দেওয়া, একদম সূক্ষ্ম মশারির জাল,
যাতে বাগদার পোনাটা যেখানে ছাড়ে সেই বাগদার পোনাগুলোও না যেতে পারে, মানে বাগদার চিংড়ি। আর দেখুন কতটা সরু পথ, তাদের যদি সাইকেলই একমাত্র ভরসা, গাড়ি টাড়ি তো কিছু নেই, গাড়ি থাকলে নিয়ে যাবে কি করে সেটাও একটা কথা। আচ্ছা, এটা যে আপনার বাড়ির পথ আপনি না গেলে বুঝতে পারতাম না, কারণ পুরোপুরি নেট দেওয়া তো। এই দেখুন বাড়িতে ঢুকে কিন্তু বেশ ছায়া রয়েছে, ওপর থেকে যেমন একটুও ছায়া নেই, বাড়িতে খুব সুন্দর ছায়া, স্নিগ্ধ পরিবেশ, দারুণ মনোরম পরিবেশ। আর এটা মিষ্টি জলের পুকুর তো। ঠাকুমা ভালো আছেন? কি মাছ কাটছেন? ল্যাটা মাছ। আজকে ল্যাটা মাছ ধরেছে দাদু? ও আচ্ছা, কিনে নিয়ে এসছেন। আপনার দুজনই? 3 জন। আচ্ছা আচ্ছা, এটা দেখুন, এটা হচ্ছে, এটা মনে হয় চেয়ার তো রয়েছে, রান্নাঘর হতে পারে। এটা হচ্ছে এই দাদুর থাকার জায়গা। আমি চটি খুলে তারপর উপরে উঠি। তো এই দাদুর কাছ থেকে আজকে শুনে নেব পুরোপুরি বনবিবি বা বনদেবী যাই বলেন না কেন তার কাহিনী। আপনার নাম কি দাদু? আমার নাম আব্দুল মান্নান গাজী। আচ্ছা, আপনার বয়স তো ভালোই হবে। বয়স এই যে 68। 68। আচ্ছা, এই যে বনবিবির কাহিনী, এই কাহিনীটা একটু বলেন, আমাদের দর্শকরা একটু শুনুক। বনবিবি তো অ্যাকচুয়ালি মুসলিম ঘরের মেয়ে। হ্যাঁ, এবারে ওটা আপনার কি বলে ওই ওরা তো ওরা একটা বিশাল বড় কাহিনী। সেরা যে ঢুকে ছিল ওখান থেকে ঢুকে কি বলে জঙ্গলে যেই ওখানে ঢুকে বাঘে আক্রমণ করতেছিল, সেখানে মা বনবিবি এসে রক্ষা করে। রক্ষা করার পরে ওখানে অনেক রকম ঝুটঝামেলা ছিল, সেখানে যুদ্ধ বিগ্রহ টিগ্রহ করে উনি জিতে যেয়ে ওই ঢুকে গিয়ে রক্ষা করে, মানে বাঘের হাত থেকে রক্ষা করে কুমিরই পিঠে করে বাড়ি তুলে দিয়েছে। কুমিরের পিঠে করে? হ্যাঁ, বাড়ি তুলে দিয়েছে। আর বনবিবির এখানে আগমন কিভাবে? বনবিবি আগে কোথায় ছিল? বনবিবি আগে যে বনবিবি একদম মানে মুসলিম ঘরের সন্তান। হ্যাঁ। এবার ওই রাজা কি বলে ওই বনের জঙ্গলের অধিকারটা ওনার কাছেই দিলে। হ্যাঁ, আমার আল্লাহ বললো যে যাও তুমি 18 ভাটির ভিতরে তোমার যত আপাত বিপদ বালা মুসিবত সেটা কি তোমার রক্ষা করবো, কোনো মানুষ যেন বাঘে আক্রমণ না করে, ক্ষতি না করে। তো তখন বাঘ দক্ষিণায় বললো কি যে না মা, যদি আমার পরীক্ষিত আমার সন্তান হয় তো বাঘে তোর খাতে পারবে না, খাবে না, বাঘে ক্ষতি করবে না। সেখান থেকে ওই বনবিবিরা যেমন আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায়, ও এবার একজন একটা দায়িত্ব, তো ওনার জঙ্গল ডিপার্টমেন্টের দায়িত্বটা আল্লাপাক ওনাকে করলো, মা বনবিবি। আচ্ছা আচ্ছা, বনবিবির ভাইয়ের নাম হচ্ছে শাহ জঙ্গলি। শাহ জঙ্গলি। আচ্ছা আচ্ছা, এখানে মানে যে লিখছে যে সৃষ্টিকর্তা মক্কা থেকে তাদের এখানে হ্যাঁ পাঠিয়েছিল। হ্যাঁ, মক্কা থেকে পাঠিয়েছিল। আচ্ছা, তার মায়ের নাম ওই গুলাল বিবি নাকি একটা? গোলাল বিবি। গুলাল বিবি। আচ্ছা, মায়ের তারা নাম কিভাবে এখানে আসলো? গোলাল বিবি তারা তো না এলো, ওরা তো আপনার কি বলে আল্লাহ পাকের একটা ইয়ে মানে এসে যায় তখন আস্তে আস্তে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মোটামুটি তাহলে বনবিবির ইতিহাস হচ্ছে এই। হ্যাঁ, ইতিহাসটা এরকম। আর দক্ষিণ রায়ের সঙ্গে যে হ্যাঁ, দক্ষিণ রাষ্ট্রের যুদ্ধ হলো, দক্ষিণ রায় যুদ্ধ তখন বললো যে তুই আমার সন্তানকে খাচ্ছি কেন? তা ও দক্ষিণ রায় বললো মা, তোমার সাথে পরিগত সন্তান হয় তাকে খাবো না, আর তোমার যে পরিগত সন্তান হবে না, তোমার মানবে না, তাকে আমি ক্ষতি করবো। ওর জন্যই জঙ্গলে যাওয়ার আগে সবাই বনবিবি স্মরণ করে যায়। হ্যাঁ, যায়, মা বনবিবি তুমি রক্ষা করো। কিন্তু আমাদের তো ওটা না, আমাদের একটাই আল্লাহ তুমি রক্ষা করো, মা বনবিবি তুমি দোয়া করো। আচ্ছা, আমরা বলি এটা। আপনাদের নৌকো দেখেছি, হিন্দু হোক মুসলিম হোক সবাই নৌকো দেখেছি, নৌকোর সামনে একটু লাল রঙের একটা জায়গা থাকে যেখানে পা দিতে নেই। হ্যাঁ, ওই মানে সামনে গলির মাথাটায় পা দিতে নাকি বনবিবি অবস্থান করেন, তাই? অবস্থান করে মানে ওখানে একটা নিরাকার কল্পনা করা হয় ওখানে তিনি কল্পনা রয়েছেন করা। হ্যাঁ, এবং তিনি নৌকোটাকে রক্ষা করবেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে নিয়ম। আমরা এক আল্লাহকে মানি, এক আল্লাহকে করি। এবার মা বনবিবি তুমি দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো আমাদের ক্ষয়ক্ষতি যেন না হয়। আচ্ছা আচ্ছা, এর জন্য। আচ্ছা, তাহলে বনবিবি যেমন মা, আমাদের মা আছে, আমরা বাড়িতে যাওয়ার সময় বলি না মা তুমি মালিকের কাছে আমার জন্য একটু প্রার্থনা করো, তো ওরকম বনবিবি আপনাদের মায়ের মতোই। হ্যাঁ। আচ্ছা, মা তুমি আমাদের সন্তানের যেন ক্ষয়ক্ষতি না হয়,
বিসমি আল্লাহ বলে পাহাড়া দিলাম, আচ্ছা। মার কাছে দোয়ার আনলাম, মা তুমি দোয়া করো আমাদের ভালো কাজ যেন হয়। পুরো সুন্দরবন অঞ্চল জুড়ে, সে ভারতবর্ষ হোক বা বাংলাদেশ, হ্যাঁ হ্যাঁ পুরো সুন্দরবন অঞ্চল জুড়ে বনবিবি বনবিবি বেশ ভালোই প্রচলিত রয়েছে। আছে। আর বনবিবির সঙ্গে সঙ্গে সাজঙ্গলি, খুদে, ওরা তো পূজিত হয়। হ্যাঁ 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 আর তার পাশে একটা বাঘের মূর্তি আছে, ওটা কি দক্ষিণ রায়? হ্যাঁ ওটাই দক্ষিণ রায়। আচ্ছা, আমি আজ গিয়েছিলাম ইয়েতে ঝিঙেখালি বিটে, ওখানে দেখছিলাম পাশে একটা বাঘের মূর্তি রয়েছে, ওটাই দক্ষিণ রায়। হ্যাঁ হ্যাঁ ওটাই দক্ষিণ রায়। এটা হচ্ছে ছোট কাহিনী, তাই তো বনবিবি? ঝিঙেখালি গিয়েলেন? হ্যাঁ হ্যাঁ, অফিসে আমার পাইলে আসে ওখানে থাকে। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাইবো, আপনাদের তো বাড়ি একদম পুরো রায়মঙ্গল নদীর পাড়ে, হ্যাঁ পারে। ঝড় ঝঞ্ঝা হলে কিরকম ক্ষতিগ্রস্ত ঝড় হয়? ঝঞ্ঝা হলে আমাদের তো গত আয়লায় তো আমাদের আয়লার সময় শুনলেন না, আমাদের এখানে হেলিকপ্টার করে খাদ্য দিয়েছে, হেলিকপ্টার এসে। জল উঠে গেছিল? জল সব জল উঠে ঘর বাড়ি সব বুড়ি গেলে, এসব নোনা জল লেগে সব এই নষ্ট হয়ে গেছে। তো ছিলেন কোথায় তখন? তখন ছিলাম ওই রাস্তার যেখানে যেখানে উস্কার জায়গা, আর ওই মুহূর্তে গেলাম বা হসপিটাল, স্কুল ঘরে, এখানে সেখানে ছাদের ওপরটাও ছিলাম। তারপরে এসে সকালবেলা এসে জলে সব বুড়িয়ে দিয়েছে, যেখানে যেখানে একটু উঁচু উঁচু জায়গা, সেখানে সেখানে আমরা ওই বাসা বেঁধে বেঁধে ছিলাম। তার হেলিকপ্টার এসে খাদ্য দিত। আচ্ছা, তো এরকম মারাত্মক অবস্থা হয়ে গেছিল? হ্যাঁ প্রচন্ড মারাত্মক অবস্থা হয়ে গেছে। আর ক্ষয়ক্ষতি ভালোই হয়েছে। ও, প্রচুর পার কি আর ওপাশে ছিল না? পার নদী রাস্তা ছিল না তো, অনেক জায়গায় রাস্তা ছিল না, একদম জলাই গিয়ে পরে করেছে? পরে করেছে। আপনাদের রাস্তা এটাই তো মেন রাস্তা? হ্যাঁ এটাই মেন এটাই রাস্তা। main রাস্তা, পুরো কাদা। বর্ষাকাল শুরু হয়ে গেলে হ্যাঁ হ্যাঁ এটা কাদা, যাতায়াতের তো অবস্থা। যাতায়াতের অবস্থা খুব। আর আপনাদের যাদের এরকম ভেতরে বাড়ি, তাদের তো মনে হয় গাড়িও বাড়িতে ঢোকানো যাবে না ঢোকান না। যদি কারো বাড়িতে গাড়ি থাকে, সাইকেল ঢোকানো যাবে, সাইকেল ছাড়া সাইকেল ঢোকান, হ্যাঁ অন্য কিছু, টোটো, ভ্যান, গাড়ি কিছু ঢোকানো যাবে না। মোটরসাইকেল ঢোকান যাবে না। একটা বাড়ি দেখছিলাম মোটরসাইকেল রাস্তার উপরে রাখা রয়েছে, হ্যাঁ। রাস্তার উপরে রেখে দেবে? হ্যাঁ রাস্তার উপরে রেখে দিই। চুরি টুরি হবে না? না চুরিটা এদিকে হয় না, এরকম। এটা বেশ ভালো। হ্যাঁ ভালো। এটা বেশ ভালো যে চুরি টুরি এদিকে হয় না না। হয় না। আর হলেও তো সেই দ্বীপ পেরিয়ে যেতে হবে অন্য দ্বীপে। হ্যাঁ হ্যাঁ আর গ্রামের একটা বিষয় কি, একটা মানুষ পুরো পাড়ার সম্পর্কে সব জানে। সেই। শহরে যেমন একটা বাড়ির লোক পাশের বাড়ির লোকের সম্পর্কে জানে না, গ্রামের তো সবাই জানে। সবাই জানে। এটা একটা কারণ হতে পারে। হুম। তারপরে যেমন রাত্রিবেলা বিশাল শরীর টরীর খারাপ হয় কারোর, বা প্রসূতি মায়েরা যারা রয়েছে, তাদের কিভাবে নিয়ে যায় এই তাদের জঙ্গলের নিয়ে মধ্যে যেতে দেরি হয়ে যায়, পথে ঘাটে আবার দেখা যাচ্ছে মারাও যায়। দিয়ে? পথে ঘাটে মারা যায়? মারাও যায়। প্রসব হ্যাঁ পথে ঘাটে হয়ে যায় এরকম? হয়ে যায়, কিছু করার নেই। নিয়ে গেলে কোথায় নিয়ে যান আপনারা? নিয়ে গেলি জবিরগঞ্জ, জবিরগঞ্জে যখন পারবে না তখন খুলনা হসপিটাল পাঠায়, খুলনা হসপিটাল যখন পারবে না তখন আপনার বসিরহাট। খুলনা তো ভান্ডারখালি ক্রস করে হ্যাঁ খুলনা। হ্যাঁ হ্যাঁ আর না হলে আবার খুলনা থেকে আবার এপাশে এসে আবার আবার এদিকে এদিকে, হ্যাঁ। আর মারাত্মক তা না হলে আপনার বসিরহাট, বসিরহাট। বসিরহাট না হলে বারাসাত, বারাসাত না হলে কলকাতা। এই তো পরপর। এত প্রত্যন্ত আমাদের- অঞ্চলে বসবাস আপনাদের, হ্যাঁ হ্যাঁ ঠিক। মারাত্মক বাজে অবস্থা। তবে ওই দুলদুলি আর লেবুখালী যদি ব্রিজটা তৈরি হয়, হ্যাঁ ব্রিজটা তৈরি হয়ে গেলে আমাদের অনেকটা আপনাদের ভালোই ভালো হবে। ভালো হয়। মানে নৌকো পার হওয়ার ঝঞ্ঝাট থাকবে না, না। না। রাত বিরেতে নৌকো তো অনেক টাকা নেয়। অনেক টাকা নেয়, সময় পার্সোনাল গাড়ি থাকলে আপনারা গাড়িতে চলে যেতে চলে পারবেন। যায় আর যেটি তো মনে হয় রাত্রে চলে না। না। এরকম করুণ অবস্থা ওনাদের। অসংখ্য ধন্যবাদ দাদু আপনাকে এই বনবিবির তথ্য জানানোর জন্য। অসংখ্য ধন্যবাদ। তো আপনার দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পারেন বনবিবির যে মাহাত্ম্য সেটা, এবং দাদুর কাছ থেকে এই কথাটা শুনলাম। এটা হচ্ছে দাদুর একটা কথা, আমি মানে দাদু কথা বলতে বলতে হয়নি। আসুন, বসুন। বসেন, আসছে। বলছি বাঘে মেরে দিয়েছে? হ্যাঁ বাঘে রাত্রি মাছ ধরতে গিয়ে জঙ্গলে বাঘে ক্ষতি করতে জামাইটা। আচ্ছা আচ্ছা, আপনার জামাই, আপনার মেয়ের বর জামাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কতদিন আগে ঘটনা? এই তো 5-6 বছর হয়ে যাচ্ছে। 5-6 বছর? আচ্ছা আচ্ছা, 5-6 বছর আগে এটা হয়েছে? এটা হয়ে তাহলে মানে কোন জঙ্গলে গেছিল? মরিচঝাপির জঙ্গল। বলছি জঙ্গলের ভেতরে ঢুকেছিল? হ্যাঁ ভেতর ঢুকে মাছ ধরেছিল, মাছ ওরা ধরে- লাইসেন্স ছিল হ্যাঁ। এবং বৈধ জায়গা। আচ্ছা, বৈধ জায়গায় বাঘের আক্রমণে মারা গেছে মারা রাত্রিবেলা? গেছে রাত্রি। কতজন গেছিল? ও গিয়েছিল আপনার 5 জন। 5 জনের মধ্যে একাই? একাই জামাই ক্ষতি। কোন অংশটাই ধরেছিল? ওটা ধরলো এখানটায়, ধরেছিল এখানটায়, ধরে একটা চোখ ফ্র্যাকচার করে দিল, এখানে দাঁতটা বসিয়ে গেলো, এখানটায় দাঁত বসে। দাঁত বসিয়ে দিয়েছিল? হুম। ইস, কি বাজে অবস্থা। তা সরকারি অফিস থেকে কিছু দেয়নি কাজ বাজ? হ্যাঁ হ্যাঁ কাজ সরকারিভাবে ছোটোখাটো কাজ পেয়েছে, পেয়েছে? আছে অফিসে আছে। হ্যাঁ কোন অফিসে? এই ঝিঙালি ফরেস্ট। ঝিঙেখালি ফরেস্টে রয়েছে? আচ্ছা আচ্ছা, খুব ভালো পেয়েছে। আচ্ছা, বাঘে আক্রমণে যদি মৃত্যু হয়, তার পরিবারের একজন চাকরি পায়? তার মানে বৈধ কাগজপত্র থাকলে, হ্যাঁ, বা বৈধ জায়গা এবং বৈধ বৈধ কাগজপত্র। জায়গা, বৈধ কাগজপত্র, মানে যারা বন্ধ এরিয়া তার ফলে ক্ষতি হলে কিছু দেবে না আচ্ছা, সরকার। মানে যেখানে ধোকা বেআইনি সেখানে ক্ষতি হলে কিছু কি দেবে না? না, বা আপনার যদি কাগজও না থাকে, লাইসেন্স না থাকে, তাও কিছু তাও হবে কিছু না? হবে না।
আচ্ছা আচ্ছা, আর বাঘের মৃত্যু হলে চাকরিটা দেয় সরকার এখান থেকে, তাই তো? এখন এদিকে? ওরা যদি সব ব্যাপারে সব ঠিকঠাক থাকে হ্যাঁ তাহলেই পাবে, মানে যোগ্যতা বা বিভিন্ন রকম আছে কাগজপত্র হ্যান ত্যান সবগুলো ঠিকঠাক থাকলেই পাবে। আর টাকা পায় না এককালীন? হ্যাঁ, কত টাকা পায়? ওরা আপনার রাজ্য একটা পয়সা দিয়ে যায়, তো রাজ্য যে পয়সাটা দেয় সে পয়সাটা আমরা পাইনি। আমাদের প্রধান শ্যামলবাবু ছিল 44,000 টাকা অকস্মাৎ মৃত্যু হলে দিয়ে সে পয়সাটা দেয়নি। আচ্ছা। আর যে কেন্দ্রের যে 4 লাখ টাকা সেটা দিয়েছে। 4 লাখ টাকা দিচ্ছে, মোট 5 লাখ টাকা দেয় তো? মোট 5 লাখ টাকা দেয়, 1 লাখ টাকা ওই জনতা ও, 1 লাখ টাকা হচ্ছে রাজ্য দেয়, জনতা অফিস। অফিস দেয় 1 লাখ হুম, না 4 লাখ? না 1 লাখ টাকা 1 লাখ, আর 4 লাখ দেয় কেন্দ্র মানে কেন্দ্র। হ্যাঁ। আচ্ছা, এই 5 লাখ দেয়, তার মধ্যে 4 লাখই পেয়েছেন হুম, কেন্দ্রেরটা, ও জনতার বা অফিসেরটাও হয়নি? জনতাটা পাইছি, খুব লড়াই করে নিয়েছি, খুব লড়াই করতে হবে আমাকে, আচ্ছা, আর রাজ্যেরটা পাননি? রাজ্যের টাকাটা দেয়নি। আপনারা 3 জনই থাকেন, এই দাদু ঠাকুমা আর নাতি? হ্যাঁ, 3 জন থাকে। আচ্ছা আচ্ছা, তা আপনাদের সংসার চলে কিভাবে? সংসার ওই জাল টানে উনি, আমি একটু জঙ্গলে যাই মাঝে মাঝে, একটু এই টোটো- বয়সে 68 বছর মেয়েটা বয়সে একটু জঙ্গলে যান? যাই, মেয়েটা টোটো গাড়ি কিনে দিতে, তাই একটু মাঝে মাঝে চালিয়ে বাড়ি ও, আলাবি। আচ্ছা, এই 68 বছর বয়সে দাদু জঙ্গলে যায়, তাহলে মধু সংগ্রহ করেন নাকি? মধু সংগ্রহ করতে গিয়েছিলাম, আছে মধু? না মধু নেই, আপাতত ফিরিয়ে গেছে সব। আচ্ছা আচ্ছা, মানে আপনার কাছে আসলে তাহলে পিওর মধু পাওয়া যায়? হ্যাঁ, যাবে পিওর মধু কিরকম পাওয়া যায়। দামে বিক্রি হয় মধু দিকে? মধু তো আমাদের পিওর মধু নিতে গেলে 400 টাকা করে পড়ে 400 যাবে, টাকা 400 কেজি। টাকা। আর আমি এদিকে বনগাঁতে মধু নিয়ে গেছি এর আগে, হ্যাঁ বনগাঁ মধু বাগদা পিন্টু কন্ডাক্টর হ্যাঁ, ওর মধু নিয়ে দিয়েছে। গেছে। হ্যাঁ, না, আমি আগে শামশেরনগর এসেছিলাম আগের দিন, ওখান থেকে নিলাম 300 টাকা করে দিল ওরা। হ্যাঁ, 300 টাকা করে। ওরা আবার ওই আমাদের না। বাক্সের মধ্যে কিছু বাক্সের ওর সঙ্গে, দাম কম। বাক্সের মধ্যে দাম কম, আরও কম আছে, এবার ওরা কিছু ওতে পাইল করে। করে নেয় না? হ্যাঁ, আর আর আমাদের আমরা তো অরিজিনাল, আমরা জঙ্গলে যাই, বাঘের মুখে যাই, আমাদের বিচার বাঘে করে, আমরা ওই 2 নম্বরই করি না। আচ্ছা, অরিজিনাল ভালো জিনিস দেবো, ফুলির আটা পাবে, ফুলপটির মধু, সাদিতে রং হবে, গাঢ়ত্ব হবে, তার খাতি সুস্বাদু আলাদা, তার সেন আলাদা। আচ্ছা, মানে আপনারা এটা বিশ্বাস করেন যদি আমাদের ঠকান তাহলে বাঘ তার বিচার করবে? হ্যাঁ, আমরা কখনো ওই 2 নম্বরিটা করিনি, আমি করিনি, অনেকে করতেই পারে, অনেকে ভেজাল পাইল দেয়, হ্যাঁ, আবার অনেকে করেও না, আপনার অনেকে মতো করে না। সৎ হ্যাঁ, মানুষ আছে সৎ মানুষ না থাকলে পৃথিবীটা চলে না। হ্যাঁ, আছে। এটা অবশ্যই ঠিক। দাদু, অসংখ্য ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ভালো থাকবেন। ঠিক আছে, ঠিক আছে। আপনারা ভালো থাকেন। আবার দেখা হবে পরে, ঠিক আছে, ভালো থাকবেন। আপনারা আসছি, হ্যাঁ? এরকম অপরূপ সুন্দর একটা গ্রাম, যেখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই নজর কাড়া, তার উপর আবার এই গ্রামে বাঘের কবলে পড়ে মৃত্যু হওয়া, সত্যি অপরূপ সুন্দর দৃশ্য, তবু তার মধ্যে একটা বেদনা বা ব্যথা লুকিয়ে আছে। তাই কবি জীবনানন্দের কথাই বলতে ইচ্ছে করছে, বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশথের করে আছে চুপ। ফণিমনসার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল, বট, তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলার একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল। হায়, শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতন যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী, মাঠ, ভাট ফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়ে। সত্যি এখানে বসে এই কবিতাটা আবৃত্তি করতে ইচ্ছে করছিল বা পাঠ করতে ইচ্ছে করছিল, ওর জন্য করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও অবশ্যই জানাবেন, ভালো লাগলে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, তাতে আমার আরও ভালো হবে যে শুধরে নেওয়ার বা আরেকটু বেটার করার। আমরা একটু সামনের দিকে এগোই। সুন্দরবনের এই গ্রামে ঘুরতে ঘুরতে আকাশ পুরো মেঘলা হয়ে এসছে, আকাশের অবস্থা দেখুন কেমন, আকাশ মেঘলা হয়ে এসছে, আর বৃষ্টি আসবে বলে একটা মনে হচ্ছে, এদিকে ঘন কালো মেঘ করে এসেছে। এবার ওর জন্য আমরা আবার এদিকে যাচ্ছি, মোটামুটি এদিকে 6 থেকে 7 কিলোমিটার গেলে কিছু একটা পাবো যেখান থেকে আমরা বেরোতে পারবো এই গ্রাম থেকে। আমরা প্রায় 2-2.5 কিলোমিটার পর্যন্ত গেছিলাম, আর যাবো না, আবার রিটার্ন ব্যাক করছি এখানে। আর বনবিবি সম্পর্কে একটা কথা বলে রাখি, বনবিবি সম্পর্কে যে তথ্য আমি জানি সেটা সম্পূর্ণ গুগল থেকে। আর অনেক দিন আগে ছোটা মোল্লাখালী গিয়ে একটা তথ্য পেয়েছিলাম বনবিবির,
সেখানে উনি বনবিবির মন্দিরের পূজারী সমস্ত কিছু বলতে পেরেছিলেন। আর আমি যতটুকু জানি, অতদিনের কথা মনে থাকার কথাও নয়, আমি যা জানি সেটা গুগলের থেকে তথ্য নিয়েই বলছিলাম ওই দাদুর কাছে। এই দেখুন, এইগুলো যে দেখতে পাচ্ছি সামনে, এগুলো সব ভেসে আসে জলে। আমি এই কাকিমার কাছে শুনলাম সবই হচ্ছে জলে ভেসে আসে, মানে জোয়ারের সময় ভেসে আসে। তখন কি আপনারা জাল দিয়ে এগুলো নিয়ে রাখেন? ও, জাল মশারি এগুলো দিয়ে এগুলো নিয়ে রাখেন, তারপরে এগুলো শুকো দিয়ে এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার হয়ে যায়। মানে গভীর জঙ্গলের যে ফল সেগুলো, এগুলো কি ফল হতে পারে? গরান গাছের ফল। ও, আর বড়গুলো, এই যে বড়গুলো সুন্দরী গাছের ফল। এটা এটা সুন্দরী গাছের ফল, প্রথম দেখলাম। সুন্দরী গাছ এদিকে রয়েছে জঙ্গলে আছে, মানে এমনি পাড়ের দিকে বা এই রকম দিকে জঙ্গল নেই, মানে সুন্দরী গাছটা নেই। এইগুলো হচ্ছে এই গাছের ফল, এই ফল রুলিয়া গাছ। এটা হচ্ছে ওই এই গোল, ফল, সুন্দরী ফল। এটা গরানের ফল। এটা হচ্ছে গোলপাতা গাছের ফল। এর মধ্যে মনে হয় একটা বীজ থাকে, ওটা খাওয়াও যায়, বাদাম। এই হচ্ছে সেই কানপাশি মতন বলে, এই একটা কানপার্সি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কানপার্সি ফল। অনেক রকম। আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বনগাঁয়। বনগাঁটা কোথায় যাচ্ছে? এখানে ঘুরতে এসেছিলাম, আপনাদের গ্রামে ঘুরলাম, এবার বাড়ি চলে যাব। তো এখন বাড়ি কিভাবে যাবে? এখন এখান থেকে কালীতলা যাব, ওখান থেকে বাড়ি যাব। রাখলাম। গাড়ি দিয়ে? হ্যাঁ হ্যাঁ, দুলদুলি হয়ে লেবুখালি হয়ে চলে যাবো, হাসনাবাদ হয়ে। আসছি। এই দেখুন ওনার, না না ঠিক আছে। কোন বড় ফল? উনি আমার ফল নিতে ডাকছে। সুন্দরী গাছের ফলটা আমাদের ওদিকে লাগালেও গাছ হবে না, ফল নিয়ে আর না নি। না না, থাক থাক, সুন্দরবনের ফল সুন্দরবনেই থাক, আমাদের দিকে লাগালে গাছ হবে না। লবণাম্ব উদ্ভিদ লবণাক্ত জমিতেই হবে, আমাদের ওদিকে লাগালে হবে না, সুতরাং নিয়ে যাওয়া বৃথা। যদিও একসময় অনেক কিছু হয়েছে, এখন হবে না। যাই হোক, আমি যেখান থেকে হাঁটছি দেখুন, পুরোপুরি যে রাস্তার পাশে যে ছোট ছোট ঘরগুলো রয়েছে, এগুলো কিন্তু মানুষের থাকার জায়গা নয়, এগুলো গবাদি পশু পালন করেছে তো সেগুলো রাখার জায়গা। আর প্রত্যেকের বাড়ির সামনেই লম্বা এরকম পুকুর বা এরকম মাঠ, পুকুর বা এরকম চাষের মাঠ। তারপরে অনেকটা দূরে দূরে গিয়ে সবার বাড়ি। আর টোটো চলাচল করছে দেখুন এখানে, নৌকা যা দোল খাচ্ছিল মানে উত্তাল ঢেউয়ে, তার থেকেও তো টোটো বেশি দোল খাচ্ছে। এই মন্দিরটাও দেখুন ক্ষতিগ্রস্ত হয়ে কী অবস্থায় গেছে। গঙ্গা দেবীর মন্দির, মাছের ওপর গঙ্গা দেবী বসে রয়েছেন, মা গঙ্গা। মন্দিরের ওপরে চাল ঠাল সমস্ত ভেঙে গেছে। এটা কি ঝড় জলে ভেঙে গেছে মন্দির? না না, এমনি হাওয়ায় নিয়ে গেছে। হাওয়ায় নিয়ে চলে গেছে? হাওয়ায় নিয়ে গেছে, আর এমনি এরকম ছিল। আর ওই পুজোটা কুড়োলো পেপার টেপার হ্যাঁ, দিয়ে, তাই। পেপার টেপার দিয়েছে, তাও নিয়ে চলে গেছে। তা মন্দির তো আপনারা পুজো করেন নাকি গ্রামের সবাই? হ্যাঁ, তা ঠিক করবেন না এগুলো? উনি জানেন না। যাই হোক, এই হচ্ছে। আচ্ছা, চাঁদা তুলে পেপার লাগে আবার উড়ে চলে যাবে, ওরা হচ্ছে এই কথা, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ, সে তো ঠিকই। যাই হোক, দেখুন দৃশ্যগুলো দেখুন, এখানে ভাটায় কতটা জল নেমে গেছে। তো আমরা আবার হেঁটে হেঁটে একদম স্পটে চলে এসেছি, যেই জায়গা থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম পুরো গ্রাম ঘোরার জন্য। আর এই গ্রামের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম। আর দেখুন অপরূপ দৃশ্য।